This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা এবং আমার সঙ্গে রয়েছে আত্রি। আমাদের বারুইপুরের দিকে নজর রাখতে হবে, কারণ এই ঘটনায় তো বেশ কিছু সিপিএম নেতার বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল। ইতিমধ্যে লাহেক আলীর দিকে নজর রাখতে হবে। হিংসায় উস্কানি, দাঙ্গা ছড়ানোর অভিযোগে এই লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়। আজ আমরা কি দেখলাম? মাথায় হেলমেট পরিয়ে আদালতে পেশ ধৃত সিপিএম নেতাকে। মাথায় হেলমেট পরিয়ে আদালতে পেশ ধৃত সিপিএম নেতাকে। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী ছিলেন এই লাহেক আলী। আর বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের পর যে এলাকায় অশান্তির আমরা ছবি দেখেছি, ভাঙচুরের ছবি দেখেছি, সেই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ ছিল লাহেক আলী সহ সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। আমরা লাহেক আলীর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুশোভন। লাহেক আলীকে আদালতে পেশ করা হয়েছে। আদালত সূত্র মারফত কি জানতে পারছো যে তার বিরুদ্ধে ঠিক কোন ধারায় মামলা দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কি তাকে হেফাজতে চাওয়া হবে? দেখো, পুলিশের পক্ষ থেকে কিন্তু 14 দিনের পুলিশের হেফাজতের আবেদন করা হয়েছে। আদালত যদি তা মঞ্জুর করে তাহলে পুলিশ মনে করছে তাদের তদন্তে সুবিধা হবে, তদন্তের অগ্রগতি করা যাবে। আর অন্যদিকে উস্কানি দেওয়া, হিংসা ছড়ানো এবং তার সঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট, একাধিক ধারা কিন্তু সেখানে যোগ করা হয়েছে, যেই ধারার ওপরই নির্ভর করে পুলিশ তদন্ত শুরু করেছে। লাহেক আলীকে গ্রেফতার যেমন করা হয়েছে, পুলিশ মনে করছে যে মূলত যে ঘটনা ঘটেছিল, যে একেবারে যে মন্তব্য করা হচ্ছিল এবং বিশেষত উস্কানি দেওয়া হচ্ছিল এবং তার সঙ্গে রাস্তা অবরোধ করা হয়েছিল এবং দেখা গেছিল সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল, সরকারি কর্মচারীকে কাজে বাধা দান, মারধর সহ একাধিক ধারা কিন্তু সেখানে প্রয়োগ করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই পুলিশের এই আবেদন থাকবে আদালতে। আদালতের তরফ থেকে কতদিনের পুলিশ হেফাজত দেয় না কি করে বা কি সিদ্ধান্ত নেয়, স্বাভাবিকভাবেই কিন্তু সেটা একেবারে যখন কোর্টে এই বিচার শুরু হবে তখন বোঝা যাবে। এবং সব মিলে কিন্তু এই মুহূর্তে কিন্তু লাহেক আলীকে একবারে সকালবেলায় আদালতে নিয়ে আসা হয়েছে। এবং যদিও শেষ করে সেখান থেকে আমি শুরু করি, লাহেক আলীকে যখন আজকে আদালতে নিয়ে আসা হয় তখন তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলেছেন একবার শোনাই। রাজনৈতিক প্রতিহিংসা আপনার কি উস্কানিমূলক বিষয় ছিল? প্রমাণ করুন। রাজনৈতিক প্রতিহিংসা আপনার জন্য তো এই এত বড় ঘটনা। উস্কানি দিয়েছেন কেন? উস্কানি দিয়েছিলেন লাহেক। অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা করানো হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন? একদম মিথ্যা অভিযোগ। বিভিন্ন বক্তব্যে শোনা গেছে, বিভিন্ন ভিডিওতে। একদম মিথ্যা অভিযোগ। বিজেপির আইটি সেলের বক্তব্য বলবেন না। সব ভিডিওতে দেখা গেছে আপনার উস্কানিমূলক মন্তব্য। লাহেক, আপনি উস্কানি দিয়েছিলেন কেন? আপনাকে যে গ্রেফতার করা হয়েছে কি বলবেন? আমরা লাহেক আলীর বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেগুলো প্রমাণ করা হোক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুশোভন। একটা বিষয়, লাহেক আলী তো যথেষ্ট বড় মাপের নেতা, কারণ বারুইপুর পশ্চিমে তিনি বাম প্রার্থী ছিলেন এবং ওই এলাকায় যথেষ্ট তার দাপট রয়েছে। আর বারুইপুর মানে আরও একজন নেতা, তিনি হচ্ছেন সুজন চক্রবর্তী, তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এই মুহূর্তে আদালত চত্বরে কোনো বাম নেতাকে কি তুমি দেখতে পাচ্ছ? দেখো, আদালত চত্বরে অনেকেই এসছেন, একেবারে বাম আইনজীবীরাও তারা এসছেন। খুব স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলার জন্য কিন্তু তারা একেবারে বিভিন্ন জায়গায় রয়েছেন। স্বাভাবিকভাবেই যেহেতু একজন রাজনৈতিক কর্মী তিনি গ্রেপ্তার হয়েছেন, পুলিশের নিরাপত্তাও কিন্তু আদালত চত্বরে একেবারে চোখে পড়ার মতো। এবং বিভিন্ন জায়গায় আদালত চত্বরের বিভিন্ন জায়গায় তুমি দেখবে প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু অনেকেই লাহেক আলীর জন্যই এসছেন এবং পুলিশের যে নিরাপত্তা বা পুলিশের যে ব্যবস্থা তা কিন্তু স্বাভাবিকভাবেই চোখে পড়ার মতো
এবং শুধু তাই নয়, যে একেবারে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু যে নিরাপত্তা তা কিন্তু একেবারে আঁটাশোটা করা হচ্ছে সকাল থেকে এই নিরাপত্তা আদালত ব্যবস্থা চত্বর। যথেষ্ট জোরদার করা হয়েছে এবং লাহেক আলীকে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন করা হচ্ছে আদালতে। শেষ পর্যন্ত আদালতে কি সিদ্ধান্ত জানানো হয় তাই সেদিকে আমাদের নজর থাকছে। আর স্বাভাবিকভাবে সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে, রাজনৈতিক প্রতিক্রিয়া আসবে সেক্ষেত্রে। দিলীপ ঘোষ তিনি কি বলছেন, শতরূপ ঘোষ বাম নেতা, তার প্রতিক্রিয়াও আপনাদেরকে শোনাবো। পরিচালিত সংবাদ মাধ্যমের চিত্রনাট্য অনুযায়ী পুলিশ মন্ত্রী যদি চলেন তাহলে সেটা খুব বিপজ্জনক, যার সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। কোন ঘটনায় গ্রেপ্তার বা ইত্যাদি ওরা নিশ্চয়ই পরে দেখাবেন, কিন্তু যেটা বলা হচ্ছিল লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে লাহেক আলী তার চাইতে পরে ওখানে পৌঁছেছে, তদন্ত করলেই বোঝা যাবে। বরং এটা সবাই জানেন, ওখানে পুলিশের ঘেরাটোপের পর লাহেক আলী গেছেন। হ্যাঁ, ওরা ক্ষমতা আছে, গ্রেপ্তার করেছেন। যদি তদন্তের আগেই কখনো কাউকে নির্দোষ বলে দেওয়া হয়, তদন্তের আগেই টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা হয়, তদন্তের আগেই যদি কে দোষী, কার কত বড় অপরাধ তাই নিয়ে বড় বড় বৃত্তান্ত হয়, তাহলে সেটা আইনের শাসন নয়। সূর্যপুরে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, এবং সরকার এবং পুলিশ তার যোগ্য ব্যবস্থা নিচ্ছেও, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, সম্পত্তি নষ্ট করেছে, অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে, তারাও সমান অপরাধী। সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে। আপনাদের মনে থাকবে আরজি করের ঘটনার সময় ঠিক এই অভিযোগে এই কলদানকে গ্রেপ্তার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সুতরাং মমতা ব্যানার্জির পাঠশালার 1 নম্বর ছাত্র শুভেন্দু অধিকারী ওনার গুরুর দেখানো পথে চলছেন, তাতে অসুবিধার কিছু নেই। কলদানকে আমরা আদালতে লড়াই করে সংবিধানকে সাক্ষী রেখে ছাড়িয়ে এনেছি, লাহেক আলীকেও আমরা ছাড়িয়ে আনবো। তবে এই যে বাংলার মানুষ দেখছেন যে শুভেন্দু অধিকারী সরকারটা বেসিক্যালি হচ্ছে তৃণমূল সরকারেরই একটা এক্সটেনশন। এখানে ধর্ষণের জন্য যত না গ্রেপ্তার হয়, তার থেকে বেশি ধর্ষণের প্রতিবাদ করার জন্য উস্কানিতে মদত, এই হ্যান ত্যান বলে আলতু ফালতু অভিযোগে প্রতিবাদীদেরকে গ্রেপ্তার করা হয়। এটা গোটা বাংলার মানুষ দেখুন, বাকি লড়াই আমরা আদালতে বুঝে নেব। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আগেই বলেছিলেন যে এই বারুইপুরে যে গণপিটুনির ঘটনা বা হিংসার ঘটনা, তাতে রাজনৈতিক উস্কানি রয়েছে এবং অতি বামেদের দিকেও তিনি আঙুল তুলেছিলেন। তার বক্তব্য সেদিনের। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। আর আজ গুন্ডা দমন আইন কার্যকর হয়ে গেল, মানে আজ থেকেই রাজ্যে এই আইন কার্যকর হচ্ছে, অর্থাৎ কোনো গুন্ডামি চলবে না। আর এই আইন নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে যেমন বলা হচ্ছে যে কোনো রকম কোনো বেয়াদবি বরদাস্ত করা হবে না। কোনো সরকারি সম্পত্তি, বেসরকারি সম্পত্তি যদি নষ্ট করা হয় তাহলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু বিষয় রয়েছে এই আইনের, যা নিয়ে বিরোধীরা আওয়াজ তুলছে। বিরোধীরা বলছে এটা প্রতিবাদ বা আন্দোলনকে দমন করার একটা আইন, এই আইনের অপব্যবহার হতে পারে। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও জানাচ্ছেন এই বিষয় নিয়ে। সুমন, সরকারের তরফ থেকে একটা বার্তা স্পষ্ট যে কোনো রকম কোনো বেয়াদবি বরদাস্ত করা হবে না আন্দোলন প্রতিবাদের নামে, আর অপরদিকে বিরোধীরা বলছে যে এটা আন্দোলন প্রতিবাদকে দমন করা, পীড়ন করার একটা প্রয়াস, আর কিচ্ছু নয়। এই দু জায়গায় দাঁড়িয়ে অন্তত আজকে থেকে গোটা রাজ্যে চালু হয়ে গেল এই আইন। কি কি বলা হচ্ছে এটা নিয়ে, ইতিবাচক কি কি রয়েছে আর বিরোধীদের বক্তব্য আর কি রয়েছে? তবে একেবারে এই আইন আজ থেকে কার্যকর হয়েছে।
এই আইনে পরিষ্কার বলা হয়েছে গুন্ডা কারা, তাদের ডেফিনেশন দিয়ে দেওয়া হয়েছে। যারা জননিরাপত্তার কাছে থ্রেট, যারা নির্দিষ্ট এলাকায় ত্রাসের সঞ্চার করতে পারে তারা গুন্ডা, এবং এক্ষেত্রে বলা হয়েছে যে তাদেরকে কিন্তু 1 বছর পর্যন্ত পুলিশ চাইলে আটক করে রাখতে পারে, পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার এখতিয়ারও কিন্তু পুলিশের কাছে থাকছে। এছাড়া যে একটা ক্ষমতা থাকছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে, সেটা হচ্ছে কাউকে এলাকা থেকে বিরত রাখা। অর্থাৎ কোনো একজন গুন্ডা সে যদি এলাকায় দাদাগিরি করে, ত্রাসের সঞ্চার করে, তাহলে তাকে সেই এলাকায় ঢোকা থেকে বিরত করা যেতে পারে এই আইনে। এবং এই ক্ষেত্রে গুন্ডাদের যে পরিভাষা দেওয়া রয়েছে সেটা নিয়ে বিরোধীদের বক্তব্য নেই। বিরোধীদের বক্তব্য হচ্ছে এই আইনের অপপ্রয়োগ করে রাজনৈতিক ষড়যন্ত্রে কোথাও এটা ব্যবহার করা হবে না তো। যদিও রাজ্যের বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এই আইনের কোনো ধরনের অপপ্রয়োগ হবে না। এই আইনে মূলত 3টে বিষয়: 1, সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে; 2, কাউকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যাবে; এবং 3 হচ্ছে তাকে এলাকা থেকে বিরত রাখা যাবে। ধন্যবাদ। 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাতদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাত আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। যারা অপরাধী তাদের শাস্তি হোক, তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই বিল যদি মিসইউজ হয়, বিশেষ করে গত শতাব্দীর 30-এর দশকের যে ফ্যাসিস্ট মডেল জার্মানি, ইটালির, নিরপরাধ লোক যদি এই বিলের দ্বারা ইমপ্লিকেটেড হয়ে যায়, এই বিল যদি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। বিলের প্রধান যে কন্টেন্ট, সমস্যা নেই, কিন্তু এই যে সুইপিং পাওয়ার্স ইংরেজিতে যাকে বলে দিয়ে দেওয়া, সুইপিং পাওয়ার্স যদি চলে যায় এবং যদি আপনার ন্যূনতম বেসিক ফান্ডামেন্টাল রাইটগুলো আক্রান্ত হয়, আমি এখন একা বলছি না, কিন্তু এটা ঠিক আমাদের অলরেডি একটা চর্চা হয়েছে, বাকিরা মিলে সেই ফাইনালাইজ করব যে গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আমাদের 21শে জুলাইটা হয়ে গেলেই আমাদের জেলা কমিটিগুলো উইল হিট দ্য রোডস। দেখুন, গুন্ডা দমন বিল সরাসরি আমরা প্রতিবাদ করেছি। আমরা মনে করছি এটা দমনকারী বিল, জ্যাকোনিয়ান ল। এটার বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হবে। এই আইন বাংলায় চালু হতে দেওয়া হবে না। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চায়, আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। সেজন্য যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। সেজন্য সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। গুন্ডা দমন তো করতেই হবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। এটা মহামান্য আদালতের সামনে মানবাধিকার কমিশন বলেছে। এই বক্তব্যের উপরে সেদিনের হাইকোর্ট কোনো টিপ্পণী করে, তাদের কোনো অবজারভেশন দেয়নি। তার মৌনতাই সম্মতির লক্ষ্য। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছেন বলেই আজকে তার এই সরকারটাকে সরিয়েছে। এবং কেউ যদি নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করে, তার জায়গা হবে হয় আকাশে, আর না হলে জেলের ভিতরে বন্ধ অল্প বাতাসে। দেখুন, এই গুন্ডা দমন বিল সেটাকে স্বাগত জানাচ্ছি এই একটাই কারণে, কারণ কোনো স্ট্রিক্টার অ্যাপ্রিহেন্সিভ ল আগে ছিল না। অ্যাপ্রিহেন্সিভ ল বলতে যাকে বলে হচ্ছে যে আমরা প্রিভেন্টিভ মেজার্স। দেখবেন সব জায়গাতে পুলিশ পৌঁছতো আলটিমেটলি হয়ে যাওয়ার পরে, কোনো কিছু ঘটে যাওয়ার পরে। তো এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। যারা প্রকৃত অপরাধী বলে চিহ্নিত, যারা প্রকৃত অভিযুক্ত বলে চিহ্নিত, তাদেরকে রেস্ট্রিকটিভ অ্যাকশনস একটা তৈরি করার প্রয়াস এটা। তো সেটাকে স্বাগত জানাতেই হবে, কারণ সেটাতে আমার মনে হয় সমাজে আরও খোলামেলা, আরও মুক্তভাবে একটা মানুষ জীবনযাপন করতে পারবেন এবং নির্ভয়ে জীবনযাপন করতে পারবেন। তো অবশ্যই বিলকে স্বাগত। যে আইন আমাদের দেশে ইতিমধ্যে ছিল সেইগুলো ঠিকমতো প্রয়োগ করলেই গুন্ডাদের দমন করা যেত। কিন্তু যে আইন হতে যাচ্ছে, মানে বিধানসভায় পাস হয়েছে, রাজ্যপাল সই করলে আইন হয়ে গেল, সেখানে অনেক বেশি ক্ষমতা
পুলিশকে প্রশাসনকে দেওয়া হয়েছে। যেমন প্রিভেন্টিভ ডিটেনশন, বিনা বিচারে একজন গুন্ডাকে 1 বছর আটকে রাখতে পারবে। তারপরে ব্যানিশমেন্ট, যে কোনো গুন্ডাকে যদি নির্দিষ্ট পদাধিকারীরা মনে করে তাহলে 1 বছর পর্যন্ত সময়, যে এই এলাকায়, মানে সেটা কোনো গ্রাম হতে পারে, একটা বুথ থেকে আরম্ভ করে একটা বিধানসভা এলাকা কি ব্লক এলাকা, তারপরে যেটা আছে যে ধরুন যে সম্পত্তির ক্ষতি করলে, মানে বকেয়া ভূমি রাজস্বের মতো সেটা আদায় করা হবে। দেখুন, আমাদের সংবিধানের যদি আপনি 22 ধারাতে যান, সেখানে কিন্তু এই প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বলা আছে এবং এই অ্যাডভাইসারি বোর্ডের কথাও বলা আছে। তো অত আইন সিদ্ধ নয় আপনি বলতে পারবেন না। আপনি যেটা বলতে পারেন যে এটার অপব্যবহার হতে পারে, সেটা যে কোনো আইনের অপব্যবহার হতে পারে। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে থাকা টাকা কার দখলে যাবে সে নিয়ে আদালতে মামলা গড়িয়েছে। সেই অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার ঋতব্রতদের আর্জিতে সাড়া দিল না হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও ঠিক কি বলেছেন জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ঠিক কোন কোন যুক্তি তুলে ধরে ঋতব্রতদের আবেদনে সাড়া দেওয়া হলো না? ইতিমধ্যে যে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আজকে শুরুতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে যখন মামলাটি ওঠে তখন দোলা সেন তিনি কেন এই মামলা করেছেন এ নিয়ে একটা জোর সওয়াল করেছেন ইডি। একই সঙ্গে এই মামলা যত গড়িয়েছে তত দেখা গেছে যে ঋতব্রতর পক্ষ থেকেও, ঋতব্রত ব্যানার্জির পক্ষ থেকেও এই মামলায় যাতে যুক্ত হওয়া যায় তার জন্য আবেদন করা হয়েছিল। ঋতব্রতর দাবি ছিল যে তিনিই আসল তৃণমূল, ফলে আর কারো অথরাইজেশন থাক বা না থাক তার কথাই শুনতে হবে। যদিও একেবারে মামলার শেষে বিচারপতি কৃষ্ণা রাও সেই বিষয়টিকে আমল দেননি, তার বক্তব্য প্রপার অ্যাপ্লিকেশন করুন তারপর মামলা শুনবো। এই মামলা ফের আড়াইটের সময় হবে, বিচারপতি কৃষ্ণা রাও শুনবেন। মূল বিষয় একটাই যে তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে আইনজীবী মনু সিংভি তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে অ্যাকাউন্ট ফ্রিজ কেন, সাধারণভাবে কোনো অ্যাকাউন্ট যখন ফ্রিজ করা হয় তখন সেখানকার বেআইনি লেনদেন থাকতে হয়। দেখা যাচ্ছে যে নির্বাচনের সময় চপার থেকে আরম্ভ করে একাধিক জিনিসপত্র ব্যবহারের জন্য টাকার লেনদেন করা হয়েছে, সেগুলি সবকটাই চেকের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে। তাহলে সেটাকে কি সত্যিই বেআইনি বলা যেতে পারে? অন্যদিকে গতকাল নিম্ন আদালতে যে নির্দেশ পেয়েছেন ঋতব্রতরা, সেই নির্দেশকে ঢাল করে ইডির আইনজীবী এসবি রাজু তিনি সওয়াল করেন। তার বক্তব্য, যেখানে অ্যাকাউন্ট ব্যবহার করারই অধিকার আছে কিনা সেটা নিয়েই প্রশ্ন হচ্ছে, তাহলে নতুন করে কেন আলাদা এই মামলা? আপাতত বেলা আড়াইটের সময় ফের বিচারপতি কৃষ্ণা রাও এই মামলা শুনবেন এবং তারপর তিনি নির্দিষ্ট করবেন যে এই অ্যাকাউন্ট ফ্রিজের উপরে কি পদক্ষেপ নেওয়া হবে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। কিন্তু ইতিমধ্যে আরো একটা প্রশ্নও তো রয়েছে যে তৃণমূল কংগ্রেসে আসল কারা, মানে কারা আসল তৃণমূল? এখনো ঋতব্রত শিবিরের সব নথি জমাই পড়েনি। গত শুক্রবার ঋতব্রতরা যে নথি জমা দিয়েছেন তা পর্যাপ্ত নয়, বাকি নথি জমা দিতে আরো সময় চাওয়া হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, তুমি বলেছিলে যে সেই সমস্ত নথি পৌঁছে যাবে, সেরকম নথি পৌঁছেও গিয়েছিল। আগেও তারা দেখা করে এসেছিলেন নির্বাচন সদনে গিয়ে, তাহলে কোন কোন নথি কম পড়ছে এবং তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? দেখো, নির্দিষ্ট দিনে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাবতীয় নথি জমা দিয়ে দেওয়া হয়, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সেই সময় তারা আরো 7 দিন সময় চান, তাদের 5 দিন সময় দেওয়া হয় নথি জমা দেওয়ার জন্য। সেই মতো গত শুক্রবার দিন তারা যে নথি জমা দিয়েছেন সেই নথিও যথেষ্ট নয় বলে আমরা খবর পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা প্রয়োজনীয় নথি তারা জমা দেননি, বরং তারা একটি চিঠি জমা দিয়েছেন, যে চিঠিতে তারা আবেদন করেছেন যে তাদের বাকি নথি জমা দেওয়ার জন্য আরো 15 দিন সময় দেওয়া হোক। সেই 15 দিন সময় দেওয়া হবে কিনা সে বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তারা সব দিক খতিয়ে দেখছে, এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে মোট কতদিন সময় দেওয়া হবে সে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ জ্যোতির্ময়। কারা আসল তৃণমূল এটা নিয়ে একটা
চাপানুতর চলছে নির্বাচন কমিশনে। সবার প্রথমে গিয়েছিল ঋতব্রত শিবির জাতীয় নির্বাচন কমিশনে। তারা নির্বাচন সদনে গিয়ে তারা বৈঠকও করে আসেন। সেই সময়ই আমরা দেখেছিলাম কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে এই বৈঠককে অসাংবিধানিক এবং অবৈধ উল্লেখ করা হয়েছিল। তার কিছুদিন পর নির্বাচন কমিশন এই দুই পক্ষকেই চিঠি দিয়ে জানায় যে আসল তৃণমূল কারা তার সপক্ষে নথি জমা দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে। একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাট মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নথি জমা দিয়ে আসা হয়। এরপর ঋতব্রত শিবির তারা আরো 7 দিন সময় চেয়েছিলেন। সেই 7 দিন সময়ের মধ্যে আমরা দেখলাম যে ঋতব্রত শিবিরের পক্ষ থেকেও নথি জমা দেওয়া হয়েছিল। কিন্তু এখন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, নির্বাচন কমিশনার তিনি জানাচ্ছেন যে নথি ঋতব্রত পন্থীদের পক্ষ থেকে জমা পড়েছে তা আসল নয়, মানে অপর্যাপ্ত নয়। সেই পর্যাপ্ত নথি তাদেরকে জমা দিতে হবে। ঋতব্রত শিবির ইতিমধ্যেই যা আপডেট পাওয়া যাচ্ছে আরো 15 দিন সময় চেয়ে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে। কিন্তু সেই অতিরিক্ত 15 দিন ঋতব্রত শিবিরকে কি দেওয়া হবে? এই অতিরিক্ত 15 দিন সময় চাওয়া নিয়ে কি চাপানুতর তৈরি হবে নতুন করে দুই শিবিরের মধ্যে কালীঘাটে? সেদিকে অবশ্যই নজর থাকছে। আর 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ আগে যে তৃণমূল কংগ্রেস বলতে যেটা বোঝা যেত, সেই তৃণমূল কংগ্রেসের সভা, শহীদ সমাবেশ কোথায় হবে এটা একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে। আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে কালীঘাট তৃণমূল। সভার দিন সামনেই আদালত মামলাটি শুনুক এই আবেদন কালীঘাট তৃণমূলের। বুধবার এই মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই কলকাতা চলো বলে পোস্টার পড়েছে, অর্থাৎ অনেকেই মনে করছেন এবার ধর্মতলা হবে না, অনুমতি পাওয়া যাবে না, এটা ধরে নিয়েই কলকাতা চলো পোস্টার দেওয়া হয়েছে। 21শে জুলাইয়ে যা সংখ্যায় লোক হবে তা দিয়ে আর ধর্মতলা বা অন্য কোনো জায়গায় আর মাঠ নিয়ে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ওই লোক নিয়ে বসার জায়গা হয়ে যাবে। উনি ওইখানে ওই টালির চালাতে বসে মিটিং করুন, 21শে জুলাই করুন, খুব ভালো হবে। আর আজকে গুরুত্বপূর্ণ দিন, কারণ রাজ্যসভার ভোটে মনোনয়ন পেশ করা হলো। 3 জন তারা পেশ করলেন, বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল ত্যাগী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব আর প্রকাশ সিং বড়াইক। বর্তমান যা সমীকরণ তাতে 3 জনেরই জয় নিশ্চিত। মনোনয়ন পেশের সময় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য। খুবই ভালো লেগেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে সব বিধায়কদের নিয়ে আমাদেরকে নিয়ে বসে যে বৈঠকটা উনি করেছেন, ইট ফেল্ট লাইক আ ফ্যামিলি, একটা পরিবারের মতো। কারণ এই সেন্টিমেন্টটা আমি খুবই ভালো করে বুঝি। আমার জন্ম আসামে, শিলচরে, কিন্তু বিগত দিনেও আপনারা দেখতে পেরেছেন যে সদনে যে কাজটা আমি করেছি সেখানে পশ্চিমবঙ্গের স্বার্থেও আমরা কথা বলেছি এবং আসামের স্বার্থেও কথা বলেছি। আর পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার এবং ব্লকের কর্মীদের বলবো যে আপনাদের প্রত্যেকের অধিকার আছে যে আপনারা আমার কাছ থেকে আশা রাখবেন যে পশ্চিমবঙ্গের স্বার্থের জন্য আমরা আগামী দিন কাজ করব। রাজ্যসভার যে শূন্য পদ রয়েছে উপনির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি এবং যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে আমার নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত না সেই নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে আমার অন্য কোনো মন্তব্য নেই, শুধু এইটুকুই যে আমি আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। তৃণমূল ত্যাগে 3 সাংসদ যেদিন তৃণমূল ত্যাগ করেন তারপর থেকে নানান জল্পনা তৈরি হয়েছিল। আর এরপরে দেখা যায় কিছুটা সময় নিয়ে 3 জনেই বিজেপিতে যোগদান করলেন এবং বিজেপিতে যোগদানের 3 ঘন্টার মধ্যেই তাদের রাজ্যসভায় যাওয়ার টিকিট তারা পেয়ে গেলেন। আর মনোনয়নপত্র আজকে তারা পেশ করেছেন রাজ্য বিধানসভায়। এবার সেবাশ্রয়ের খবরে আসি, কারণ বিপদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও বেড়েছে। স্বাস্থ্য ভবনে আজকে গিয়েছিলেন, ভুল চিকিৎসায় বাদ গিয়েছে পা, সেই মহিলার অভিযোগ এবার নথিবদ্ধ হয়েছে স্বাস্থ্য ভবনে। ভুক্তভোগী মহিলার ছেলে
তিনি গিয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জমা দিলেন নথিপত্র। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরে মহেশতলার বাসিন্দা এই মহিলার পা বাদ যায় বলে অভিযোগ করা হয়। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভ, একেবারে অভিযোগ মুখে নয়, মৌখিক নয়, নথিবদ্ধ হলো স্বাস্থ্য ভবনে, এফআইআরও হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। কি হলো আর কিভাবে এগোবে এই তদন্ত? দেখো, নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেল, এবার সেই মডেলই কিন্তু কার্যত প্রশ্নচিহ্নের মুখে। তার কারণ সেখানে চিকিৎসা করিয়ে মহেশতলার এক বাসিন্দার পা বাদ গিয়েছে এবং সংবাদ মাধ্যমে সেই সংবাদ পেয়ে স্বাস্থ্য দপ্তর ডেকে পাঠালো তার পরিবারের লোককে। তার পুত্র, মিতালি বিশ্বাসের পুত্র সৌম্যদীপ, তিনি এসেছেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। স্বাস্থ্যমন্ত্রীও এসে গিয়েছেন স্বাস্থ্য দপ্তরে। খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এই একটি ঘটনা নয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সামগ্রিকভাবে তিনি যেটা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শুভেন্দু অধিকারী সেবাশ্রয় প্রকল্প, সামগ্রিকভাবে সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিশেষভাবে তদন্ত চেয়েছেন এবং সেই তদন্ত প্রক্রিয়ার একটা পার্ট হিসেবে কিন্তু মহেশতলার এই ইনসিডেন্টকে দেখা হচ্ছে এবং খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু কি কথা হলো আমরা জানতে পারবো। তবে আমি আবারও যেটা বলছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সামগ্রিকভাবে সেবাশ্রয় প্রকল্প, সেখানকার আর্থিক লেনদেন, সেখানকার হোমিওপ্যাথি চিকিৎসকদের দিয়ে অ্যালোপ্যাথির চিকিৎসা করানোর মতো যে অভিযোগগুলো সামনে আসছে, এ সবটাই কিন্তু খতিয়ে দেখা হবে। আসলে এর রাজনৈতিক তাৎপর্য অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আরও চাপ বাড়ানো এবং সেই জায়গাটাকে থেকেই কিন্তু এই সেবাশ্রয় প্রকল্পকে যথেষ্ট পরিমাণে হাতিয়ার করেছে স্বাস্থ্য দপ্তর। এবং এই মুহূর্তে মিতালি বিশ্বাসের ঘটনাটা নিঃসন্দেহে স্বাস্থ্য দপ্তরের কাছে একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং সেই ইস্যুটাকেই কিন্তু তারা হাতিয়ার। আমরা বক্তব্য শোনাবো। অভিষেক ব্যানার্জির কাছে আমার ছেলে বারবার গেছে, তার পেয়ে অয়ন আর তার পেয়ে সুমিত, এই দুজন কিছুতেই দেখা করতে দিত না আমার ছেলেকে, বলতো এটা একটা তুচ্ছ ব্যাপার, এই নিয়ে উনি তোমার সাথে দেখা করবে না, তুমি চলে যাও। বা পাশে বসে চা খেত অভিষেক ব্যানার্জি, সে নিজেও যেন শুনেও শুনতো না, দেখেও দেখতো না, সে কোনো গুরুত্ব দিত না, সে সমস্ত কিছু এড়িয়ে যেত। স্বাস্থ্য ভবন থেকে আমাদের জানিয়েছিল যে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করব, আমাদের সাথে এসে যোগাযোগ করুন। এই জন্য অনেক ধন্যবাদ দিই যে আমাদের কথা স্বাস্থ্যমন্ত্রী ভেবেছেন, চিন্তা করেছেন, যেন সুষ্ঠু বিচার হয়। হ্যাঁ, যেন যেভাবে আমার পাটা বাদ গেছে, যেভাবে আমি আজ অঙ্গহানি হয়ে গেছি, হ্যাঁ, যেন সুষ্ঠু একটা বিচার পাই, আমি এই আশা করি। আমরা সরকারের কাছে এটাই আবেদন, যারা উপযুক্ত একদম যারা যুক্ত আছে এই সেবাশ্রয় ক্যাম্পেতে, এই ভুয়ো ডক্টরের সঙ্গে যারা যুক্ত আছে, তারা যেন উপযুক্ত শাস্তি পায়। সাথে আমরা সরকারের কাছে আবেদন, যে আমার মা সারাটি জীবন যে পঙ্গু হয়ে গেল, আমার মা সারাটি জীবন বিছনায় শয্যা হয়ে গেল, তার যেন উপযুক্ত সরকারের সাহায্য পাই। এই যে স্বাস্থ্যমন্ত্রী আপনাদেরকে ডেকে পাঠালো, এটা কতটা মনে হচ্ছে যে সদর্থক বা পজিটিভ? অবশ্যই আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে তারা মিডিয়ার মাধ্যমে জানতে পারার মুহূর্তের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর সাথে যোগাযোগ হয় এবং স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেয় তিনি আমাদের সমস্ত কাগজপত্র নিয়ে আজকে ডেকে পাঠিয়েছেন। সেবাশ্রয়ের ব্যাপারেও স্ট্রং অ্যান্ড স্ট্রিক্ট অ্যাকশন হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আজকে, উনিও বলে দিয়েছেন যদি কোথাও কোনো রকম অনাচার অবিচার হয়ে থাকে তদন্ত হবে এবং তদন্তের ফল অনুযায়ী স্ট্রিক্ট অ্যাকশনই নেওয়া হবে। আপনারা কেউ ইতিমধ্যে অ্যাকাউন্ট চেক করেছেন নিজেদের? চেক করবেন, আমি যে খবরটা দেবো সেই খবরটা পাওয়ার পর নিশ্চিত আমি, কারণ কেউ অ্যাকাউন্ট চেক করতে গিয়েছিলেন বা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়েছিলেন, 500 টাকা তুলতে গিয়েছিলেন, কেউ আবার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে কিনা সেটা দেখার জন্য গিয়েছিলেন। কিন্তু অ্যাকাউন্ট আপডেট করতেই না চক্ষু চড়ক গাছ, একের পর অ্যাকাউন্টে ঢুকেছে 700 কোটির বেশি টাকা। মুর্শিদাবাদ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি থেকে তুফানগঞ্জ একই দিনে একই পরিমাণে টাকা ঢুকেছে একাধিক জনের অ্যাকাউন্টে। আরও তাজ্জব করা বিষয়, সকলের অ্যাকাউন্টই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। 700 কোটির বেশি টাকা অ্যাকাউন্টে। স্বাভাবিকভাবে অ্যাকাউন্ট চেক করার পর
কোথাও তো একটা চিন্তা আসবেই। আমাদের সঙ্গে কোচবিহারের প্রতিনিধি রিয়া রয়েছে। কোচবিহার থেকে রিয়ার সঙ্গে আমি কথা বলি। রিয়া, যিনি অ্যাকাউন্টে টাকাটা পেলেন, ওই অ্যামাউন্টটা দেখার পর মানে সেটা অঙ্ক করে বুঝতে পেরেছিলেন যে কত কোটি টাকা, না সেটার জন্য তাকে ব্যাংকে যেতে হয়েছিল? কি বলছেন তিনি, প্রাথমিক প্রতিক্রিয়া কি তার? দেখো, বলে রাখি যে যিনি পেয়েছে তুফানগঞ্জের সুকুমার অধিকারী, তিনি কিন্তু একদম পেশায় একজন হোটেল চালায়। তিনি তার অভাবের কারণেই 500 টাকা তুলতে গেছিলেন তার পাশে একটি দোকানে। সেখানে গিয়ে যখন অ্যাকাউন্ট চেক করেন, তিনি একদম হতবাক হয়ে যান যে তার অ্যাকাউন্টে প্রায় 700 কোটির ওপরে টাকা। সেটা দেখেই কিন্তু মোটামুটি তিনি তার অসুস্থ রকম অবস্থা হয়ে গেছিল। কিছুক্ষণ তিনি একদম ঘাবড়ে যান। তারপরে আশেপাশে লোকদের সঙ্গে তিনি এই বিষয়টি যখন বলেন, তারা তাকে পরামর্শ দেন যে প্রশাসনের সঙ্গে যেন যোগাযোগ করে। শুধু এই ঘটনাই নয়, দিনহাটাতেও দেখা গেছে একটি 10ম শ্রেণীর ছাত্র, সে কিন্তু তার স্কলারশিপের টাকা তুলতে গেছিল এবং চেক করতে গেছিল তার স্কলারশিপের টাকা ঢুকেছে কিনা। সেই সময় তিনি স্কলারশিপের টাকা চেক করতে গিয়েও দেখে তারও ওই একই অবস্থা। কাল পরে এই বিষয়ে কিন্তু দিনহাটা থানায় তিনি এফআইআর দায়ের করেছে। কেন তার অ্যাকাউন্টে এতগুলো টাকা দেখাচ্ছে, এই বিষয়েও কিন্তু জানতে চাওয়া হয়েছে। তবে এখানে যে ব্যাংকগুলোর, যে রাষ্ট্রতর ব্যাংক রয়েছে, সেখানে কিন্তু এই শনিবার আর রবিবার এই ঘটনা হওয়ার কারণে কিন্তু দুদিন ব্যাংক বন্ধ ছিল। আজ কিন্তু রীতিমতো তারা ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের পাসবুক আপডেট করার জন্য। কি ঘটনা সেটাও কিন্তু সেই ব্যাংক রয়েছে, সেই তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো বেশ কিছু প্রতিনিধির কাছে যাব। তবে একটা বক্তব্য শোনাই, মানে এরকমই একজন যার অ্যাকাউন্টে এত 700 কোটিরও বেশি টাকা ঢুকে গিয়েছে, শুনি। কিছু না, আমিও বলতে পারি না, ও জানতে পারে না, আমিও বলতে পারি না। ওটা নিয়ে আমরা আলোচনা করতেছি। কি কাজ করে উনি? উনি তো এই যে হোটেল, মানে সাধারণ হোটেল তো এখন চলে না, বড় বড় ব্যস্ত আছে, ওইভাবে চলছে আর কি। এটা কি চিন্তায় আছে বিশাল? হ্যাঁ, বেশি চিন্তায় আছে উনি, টেনশনে বসছে বেশি। কত টাকা ঢুকছে? এখানে 700 কোটি টাকার মতো। এখন আমরা থানায় কমপ্লেন জানাইলাম, কারণ টাকাটা তো এটা আমাদের না। এখানে কেউ কোথার থেকে আসলো বা কীভাবে আসলো আমরা জানি না, কারণ আমাদের অত টাকাই নেই, বা আমি এতগুলো টাকা দেখলে অটোমেটিক আতঙ্ক হবেই। এবার জলপাইগুড়ির দিকে নজর রাখবো, কারণ এই একই ঘটনা ঘটেছে আরও একজন ব্যক্তির অ্যাকাউন্টে। চেক করার সময় দেখা যায় যে এত পরিমাণে টাকা ঢুকে রয়েছে। নীলেশ্বর আমাদের জানাচ্ছেন, আমাদের প্রতিনিধি নীলেশ্বর, হতবাক হয়ে যাওয়ারই বিষয়, কিন্তু এত টাকা এলো কোথা থেকে, ব্যাংক কি বলছে, আর ওই গ্রাহক যার অ্যাকাউন্টে ঢুকেছিল এই টাকা, তিনি প্রাথমিকভাবে কি বলছেন, কি কি করেছেন তিনি, দেখার পর। দেখো, একেবারে ঠিক যে একদম হতবাক হয়ে যাওয়ার মতন ঘটনা। আর এই স্কুল ছাত্রী, হলদিবাড়ির স্কুল ছাত্রী, সে যখন তার স্কলারশিপের টাকা তুলতে যায়, সেও কিন্তু হতবাক হয়ে পড়ে। এবং তারা দিনমজুরের পরিবার, এত শয়ে কোটি টাকা, সুতরাং তারা একেবারে হতবাক হয়ে পড়ে। পাশাপাশি ময়নাগুড়িতেও গৃহবধূ, তিনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা, অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়েও কিন্তু একই অবস্থা হয়। এই ক্ষেত্রে আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করেছিলাম এবং আজকে যখন ব্যাংক খুলেছে তখন এই পরিবারগুলো তারা ব্যাংকে গিয়েছিল। ব্যাংকের থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, যে তাতে বলা হচ্ছে যে ব্যাংকের কোনো একটা সফটওয়্যারের কিছু একটা সমস্যা অথবা কোনো একটা যান্ত্রিক ত্রুটির জন্য এই জাতীয় একটা গন্ডগোল কিন্তু সামনে এসেছে। এমনটাই কিন্তু হলদিবাড়ি ব্যাংকের, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের থেকে। একদম নীলেশ্বর, তুমি সঙ্গে থাকো। সাম্যজিৎ মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সাইবার এক্সপার্ট। সাম্যজিৎ, আমরা আগেও দেখেছি এই ধরনের একটা চক্র কিন্তু সাইবার প্রতারণার ক্ষেত্রেও থাকে। তারা পরে ফোন করে বলেন যে আপনার অ্যাকাউন্টে আমার টাকা ভুল করে চলে গেছে, আমি কিউআর কোড পাঠাচ্ছি, আপনি সেই টাকাটা রিটার্ন করুন। এই জায়গা থেকে যদি তুমি সাধারণ মানুষকে একটুখানি সচেতন করো যে এই ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে, তার কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত, ভয় না পেয়ে। দেখুন, প্রথমে কারণগুলোর থেকে বলতে পারি আমরা ইদানিং, যেহেতু এখন একটা মানে ওয়ার্ল্ড কাপ চলাকালীন প্রচুর এরকম মানে যারা ফ্রডার রয়েছে তাদের অ্যাক্টিভেশন অনেক বেড়ে গেছে। মানি ফ্রড যারা করে, বিভিন্ন জায়গায় ইলিগাল যে ধরনের অ্যাপ্লিকেশন ইন্ডিয়াতে বন্ধ হয়ে গেছে, সেই অ্যাপ্লিকেশন গুলো এখনো বিভিন্ন উপায়ে তারা চালিয়ে এখনো বিজনেস করছে। বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, আমি নামগুলো নিচ্ছি না, এবং সেই টাকাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফ্রডলেন্স মানি, এবং এরা বাঁচার জন্যই কিন্তু বিভিন্ন আননোন অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এটা একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ অলরেডি গুজরাট এবং ব্যাঙ্গালোরে একটা দুটো এরকম ভিকটিম অলরেডি শোনা গেছে। সেম অ্যামাউন্ট এত হিউজ না, বাট এই যে এত
হিউজ মানি এখানে এসছে, এটা সত্যি চিন্তার বিষয়। কারণ অ্যাজ পার দ্য গাইডলাইন্স এটা কিন্তু ইমিডিয়েটলি তাদেরকে থানায় জানানো উচিত। এবং যেটা বলবো, এই ধরনের যদি ফোন কল আসে, আমি তো আননোন পার্সন থাকলে আমার সবার আগে উচিত ব্যাংকে গিয়ে কথা বলে তার প্রপার স্টেটমেন্ট নিয়ে থানায় গিয়ে জানানো। যে কোনো ক্ষেত্রে অনেক সময় ব্যাংকের এরারের জন্য হয় যে অ্যাকাউন্ট নাম্বার উল্টোপাল্টা হয়ে যাওয়ার ফলে একজনের টাকার একজনের অ্যাকাউন্টে চলে আসে। বাট দিস মানি ইজ হিউজ, 75 crores maybe, right? একদম স্বাভাবিকভাবে 715 প্রত্যেকে গুলিয়ে যাচ্ছে, তো হিসেবটা গুলিয়ে যাচ্ছে। আমরা যখন বলতে চাচ্ছি ভয়ানক 759 কোটি যাতা ব্যাপার নয়, তাই তো আত্রেই? একেবারে নট এ ম্যাটার অফ জোক। আর সেখান থেকেই কি বলছে ব্যাংক, এটা কি করে সম্ভব? এটা কি আদৌ ফ্রড, কোনো জালিয়াতি চক্র, নাকি কোনো ব্যাংকের ত্রুটি? এটা একটু জানার চেষ্টা করি। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, একই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রত্যেকেই এরা গ্রাহক, আর প্রত্যেকেই দিন আনি দিন খায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিমাণ টাকা রোট হলো কি করে? একই জায়গা থেকে কি ট্রানজাকশন হয়েছে? ব্যাংক কি বলছে? দেখো, এই জায়গাটাতেই কিন্তু রহস্যটা লুকিয়ে আছে। প্রত্যেকটি ক্ষেত্রে যা হয়েছে, যেমন বিধাননগর হয়েছিল, জলপাইগুড়িতে হয়েছে, কুচবিহারে হয়েছে, আলিপুরদুয়ারে খবর পাওয়া যাচ্ছে, এই যাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে বিশাল অঙ্কের টাকা শো করছে, তারা প্রত্যেকেই ওই নির্দিষ্ট একটি ব্যাংকের গ্রাহক। বিভিন্ন ব্রাঞ্চে তাদের অ্যাকাউন্ট আছে। সেই ব্যাংক কর্তৃপক্ষ যেটা বলছেন, তাদের যে ব্যাংকের যে অ্যাকাউন্টিং সিস্টেম এবং বিভিন্ন জায়গা থেকে যে টাকা তোলা হয়, অর্থাৎ কোর ব্যাংকিং সিস্টেম, সেই সিস্টেমের ক্ষেত্রে কোথাও গিয়ে একটা গ্লিচ তৈরি হচ্ছে। সাধারণত বিপুল অঙ্কের টাকাই হোক আর ছোট অঙ্কের টাকাই হোক, টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হলে গ্রাহকের কাছে যেমন মেসেজ আসবে, তেমনি তার কিন্তু একটা এন্ট্রি হবে। এই ক্ষেত্রগুলোতে দেখা যাচ্ছে এই যে 740 কোটি টাকা তার অ্যাকাউন্টে ব্যালেন্স শো করছে, কিন্তু এই অঙ্কের টাকাটা কোথাও গিয়ে কিন্তু ক্রেডিট হয়নি। অর্থাৎ যদি তার স্টেটমেন্ট দেখা যায়, কোথাও গিয়ে ক্রেডিট হচ্ছে না, শুধুমাত্র ব্যালেন্সের ক্ষেত্রে শো করছে। ফলে ব্যাংক বলছে যে এক্ষেত্রে গ্রাহকের যে দুশ্চিন্তার জায়গায়, এত টাকা কারা দিল, কোথা থেকে এলো, কোনো প্রকল্পের টাকা কিনা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। কারণ ওই যে নির্দিষ্ট ব্যাংক, তার যে এই সিবিএস সিস্টেম, সেই সিস্টেমের কোনো গ্লিচের কারণেই এমনটা হচ্ছে। সেক্ষেত্রে নজরে এলে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে এবং সেই জায়গাগুলোকে রেকটিফাই করার চেষ্টা হচ্ছে, এবং সামগ্রিকভাবে কোন জায়গায় গ্লিচ কেন বারবার হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ প্রত্যেকটি অ্যাকাউন্টে কিন্তু শহরে আমরা যারা ব্যাংক অ্যাকাউন্টগুলো অপারেট করি এবং যাদের কাছে মোবাইল ব্যাংকিং আছে, যারা আমরা খুব দ্রুত অ্যাক্সেস করতে পারি, তাদের অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে অন্তত এখনও পর্যন্ত এই ধরনের বিপুল অঙ্কের টাকা রিফ্লেক্ট হয়েছে এমন খবর আসেনি। শুধুমাত্র সেই সমস্ত প্রান্তিক মানুষগুলো যারা হঠাৎ ব্যাংকে যান বা সিএসপিতে যান, টাকা তোলেন, কম লেনদেন হয়, সেই অ্যাকাউন্টগুলোতেই এই ধরনের ঘটনা ঘটছে। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যাংক বলছে এই টাকা তুলে নেওয়ার জায়গা নেই, টাকা ওঠানোও যাবে না, কারণ এটাকে ব্যালেন্স না বলে এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট ফিগার বলা চলে, এবং টেকনিক্যাল গ্লিচের কারণে এই ঘটনাটা ঘটছে। আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেনজিৎ। আমাদের সঙ্গে সাইবার এক্সপার্ট সামজিৎ রয়েছে। সামজিৎ, ব্যাংক বলছে বটে, কিন্তু একটা এই ছোট সফটওয়্যার প্রবলেমের কারণে এতগুলো মানুষের অ্যাকাউন্টে এতগুলো টাকা শো করা, সেটা কতটা স্বাভাবিক? মানে অনলাইন ট্রানজাকশনেও তো এত টাকা একসঙ্গে ট্রানজাকশন হয় না, একসঙ্গে এত টাকা ডিপোজিট করলেও তো অনেক নিয়ম কানুন রয়েছে। ঠিক সমস্যাটা যদি তুমি একটু বলো। এটা দায়ভার যদি ব্যাংক এটা বলে থাকে যে তাদের ইন্টারনাল গ্লিচের জন্য, তার মানে তো ব্যাংকও সুরক্ষিত নয়। এই কথাটা যদি হয়, কেউ বড় ইনভেস্টর যারা রয়েছে, বড় শিল্পপতি যারা রয়েছে, তারা যে ব্যাংকে টাকা রাখছে, আমাদের প্রত্যেকের টাকাই কিন্তু ব্যাংকে, সেটা কর্পোরেট হোক আর পার্সোনাল হোক। একটা গ্লিচের জন্য টাকা এদিক ওদিক চলে যাবে, উঠতে পারবে না, সেটা তো তারা ফিস করে রেখেছে বলে টাকা ট্রানজাকশন হচ্ছে না। কিন্তু মেন বিষয় হচ্ছে, যদি এই টাকাটা ফ্রডুলেন্স মানি হয়, এতগুলো টাকা যদি সেটার এগেনস্টে কোনো কেস হয়, যেটা আমরা নর্মালি বলি যে কেউ মানি ফ্রড হলে বা কারোর ফ্রডুলেন্স মানি হলে সেই অ্যাকাউন্টটা হোল্ড হয়ে যাবে এতগুলো টাকার এগেনস্টে। আমি জানি না, আমি একটা এক্সাম্পল দিই, আমি জানি না আমার অ্যাকাউন্টে যদি এতগুলো টাকা ঢোকে। আমি এই ফিল্ডে থেকেও আমি বলছি, আমার যদি ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক হোল্ড করে দেয়, সেটা আমার নির্দোষের জন্য আমাকে যে কতদিন কোর্টে দৌড়াতে হবে এখান থেকে বাঁচার জন্য, সে দায়ভার ব্যাংক নেবে না। এটাই হলো বিষয়। ইমিডিয়েট ক্ষেত্রে সেটা পুলিশে জানানো উচিত এবং প্রপারলি জিডি করা উচিত। ব্যাংক কখনোই তাদের এই ভুলটা দায় এড়াতে পারে না যে ইন্টারনাল গ্লিচের জন্য, একটা ইন্টারনাল গ্লিচের জন্য আমার অ্যাকাউন্টের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাবে। দিস ইজ নট পসিবল, এটা হওয়া উচিতই না। তাহলে ব্যাংকিং ওই সফটওয়্যার সিস্টেমের অবস্থা খুবই খারাপ, সেটা আপডেট করা ইমিডিয়েটলি উচিত। কারণ বাকিদের মানুষের টাকাও তো সুরক্ষিত নয় তাহলে সেখানে। তো একটা ব্যাংকের ক্ষেত্রেই যদি এটা হয়ে থাকে, আমার বক্তব্য হচ্ছে যাদের কাছে আরো অনেকে হয়তো ব্যাংক স্টেটমেন্ট চেক করেনি, হয়তো জানেনও না,
তারাও নিজেরা ওই ব্যাংকের যারা যারা গ্রাহক যারা ইউজার রয়েছে তারা যেন ইমিডিয়েটলি তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখেন, যদি এই ধরনের আনসার্টেন মানি এসছে ইমিডিয়েটলি গিয়ে থানায় জানান, না হলে ব্যাংক দুদিন পর হাত তুলে নিলে তাদেরকেই দৌড়াতে হবে কোর্টে। কারণ সেই টাকাটা ধন্যবাদ সাম্যজিৎ, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আপনার সঙ্গে যদি এই ঘটনা ঘটে থাকে সঙ্গে সঙ্গে একটা অভিযোগ দায়ের করুন এবং তারপর ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। এবার তারাতলায় তুলকালাম পরিস্থিতি আপনাদের দেখাবো। হোটেল ম্যানেজমেন্টের কলেজের সামনে একেবারে ধুমধুমার বেঁধেছে কলেজের 5 কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদ। সৌভিক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সৌভিক, পুলিশকে লাঠিচার্জও করতে হয়েছে, এত বড় মাপের হয়ে গেল কি করে ঘটনা? কি অভিযোগ, কি হয়েছে ঘটনা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, তারাতলা যে হোটেল ম্যানেজমেন্ট কলেজ, সেই হোটেল ম্যানেজমেন্ট কলেজের ভিতর থেকে 5 জন কর্মচারীকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল জেপি মজদুর সেল। এবং যখন বিক্ষোভ দেখাচ্ছিল সেই সময় পুলিশের একজন সিভিলে আছে তারাতলা থানার পুলিশ, কিন্তু বিক্ষোভকারীরা সেই ব্যক্তিকে চিনতে পারেনি যে সে পুলিশ কর্মী, এবং সময় ওই পুলিশ কর্মীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি শুরু হয়, কথা কাটাকাটি শুরু হয় এবং তারপরেই কিন্তু যেহেতু তাকে ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে, পরবর্তীকালে সে ড্রেস পরে আসে এবং ড্রেস পরে এসে বেধড়ক লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত হয়েছে বিক্ষোভকারীদের মধ্যে, তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই নিয়ে কিন্তু তারাতলা একেবারে যে হোটেল ম্যানেজমেন্ট কলেজ, সেই কলেজের সামনে ধুমধুমার পরিস্থিতি হয়। পরবর্তীকালে পুলিশের তরফ থেকে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়। এখন কিন্তু পুলিশের সঙ্গে কথাবার্তা বলছে এই বিক্ষোভকারীরা, কিন্তু যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনার সৃষ্টি হয়েছিল এই হোটেল ম্যানেজমেন্ট কলেজের সামনে। ধন্যবাদ। দেখেন, আমরা কাজ করছিলাম এখানে, ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে বসে গেছিল, যখনই বসলো তখনই উনি এসে ডান্ডা ফান্ডা চার্জ করে আমাদের কর্মীদেরকে সবাইকে বিজেপি যত আমাদের সবাইকে মারলো। এখন ভেঙে দিল, এটা কি, এটা ভালো হচ্ছে? আরে মামাল্লো, এনি সিভিল ড্রেসে ছিল, সিভিল ড্রেসে ছিল, উনি জানেন না কি এনি পুলিশ আছেন, এনি পুলিশ আছেন। উনি বলে আপনি কে, এখানে আসছেন? তখন উনি ড্রেস পরে আসলো, তারপরে পুরো ভ্যান নিয়ে মারামারি আরম্ভ করে দিল। আপনারা তো বিজেপি সমর্থক। আমরা বিজেপি তো সিভিল ড্রেস এসেছে, ওনার থেকে আইডেন্টিটি দেখা হয়নি, আমাদেরকে ফোর্সফুলি তোলার চেষ্টা করলো। যারা প্রতিবাদ করেছে ওদেরকে ড্রেস পরে এসে তারপরে ওদেরকে মেরেছে। এ দালাল আছে, এ তৃণমূলের দালাল, লাঠি চার্জ করেছে, একটা ভালো ছেলেকে মেরেছে, এতই মেরেছে ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। উনি কথা বলতে জানেন না। আমরা যখন কথা বলতেছি আমাদের একজন নেতা, ওনাকে বলতেছেন আপনার ইংলিশ ঠিক নেই। উনি কি মাস্টার সাহেব? উনি কি মাস্টার সাহেব? ক্রিমিনাল, হি ইজ আ ক্রিমিনাল। তৈরি হয়, এখানে কর্মীদের ছাঁটাই করা হয় আর তাতে প্রতিবাদ বিএমএস এর, আর সেখানেই ধাক্কাধাক্কি মারধর হয়, পুলিশের সঙ্গে হাতাহাতিও বেঁধে যায়, পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। আমি থানার এই আরো অফিসার, আমি সিভিল ড্রেসে এসেছিলাম, মহেশবাবুকে আমি বললাম যে তাহলে আসুন আমরা কথা বলবো, ডাকছিলাম ওনাকে, যেহেতু সামনে ভিড় ছিল, মহিলাদের আমি কথা বলবো, আমি ছিলাম ছিল, উনি শুনলেন না, উনি তাহলে আমাদের চড়া হলো, আমাকে মারতে শুরু করলো। পুলিশের গায়ে মারলে পুলিশ কি করবে? মারকে চলে হতে পারে সিটিগান নেই, পুলিশ মারবে। দমদমে গ্যাংওয়ার, খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত, তার কাছ থেকে পিস্তল ছিনতাই করেই তাকে গুলি করে খুন করা হয়েছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে এই ঘটনা ঘটে। আরো বিস্তারিতভাবে জানবো, রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আর কি আপডেট রয়েছে এরপর? কারণ 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল দমদম থানার পুলিশ, এরপর কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে দমদম থানায় নিয়ে গিয়ে পুলিশ পুঙ্খানুপুঙ্খ, অর্থাৎ গ্যাংওয়ারের জেরেই যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা কুখ্যাত দুষ্কৃতী নিমতা এবং দমদম অঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তের খুন হয়েছেন। এবং উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ড, এইটা হচ্ছে দমদমের খলিশাকোটা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 3টি গুলি করা হয় রাজা দত্তকে। এবং পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর যে 2 কুখ্যাত গোষ্ঠীর লড়াইয়ের জেরেই খুন বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছেন। এবং পুলিশের অর্থাৎ এই পুলিশ যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে
এই যে দুই গোষ্ঠী, অর্থাৎ একদিকে যেরকম রাজা দত্ত রয়েছেন, অপরদিকে সুমন রায়, এই দুই গোষ্ঠীর মধ্যে গতকাল রাত থেকে উত্তেজনা ছড়ায় এবং একটি পার্টি অফিস, অর্থাৎ সুমন রায়ের একটি পার্টি অফিস ভাঙচুর চালায় এই রাজা দত্ত। পরবর্তী ক্ষেত্রে একটি বাইকে করে দুজন সহযোগী দুই দুষ্কৃতীকে নিয়ে যখন রাজা দত্ত খলিশা কোটার ওপর দিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাকে ঘিরে ধরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কিন্তু এলোপাথারি 3টি গুলি করে এবং রাজা দত্তের সেই গুলিগুলো লাগে এবং তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করে। এই দুষ্কৃতী রাজা দত্তের বিরুদ্ধে কিন্তু একাধিক খুনের চেষ্টা, তোলাবাজি, একাধিক দুষ্কৃতী কর্মের সঙ্গে জড়িত ছিল এবং এর আগেও দেখা গিয়েছিল এই রাজা দত্ত কিন্তু তৃণমূলের যে দমদমের যে সাংসদ অর্থাৎ সৌগত রায়ের খুব ক্লোজ অর্থাৎ ঘনিষ্ঠ ছিল বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা সেটা জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকে কিন্তু দমদম থানায় নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ। এলাকাটাতে সম্পূর্ণভাবে দুষ্কৃতীরা জড়িত এর মধ্যে এবং এলাকাটা এতদিন ধরে যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে তাদের মধ্যে একটা বিরাট বড় টিম ওই তৃণমূল অফিসের যেটা পুরনো তৃণমূল অফিসটা রয়েছে তার মধ্যে অবস্থান করতো এবং তারা সকলে মিলে একসঙ্গে করে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে এবং পুলিশ তার জন্য তদন্তে নেমেছে এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে এলাকা ঘিরে রেখেছে, তদন্তে নেমেছে এবং পুলিশ সেটা দেখছে সরেজমিনে এবং সেখান থেকে বার করার চেষ্টা চলছে কারা তার সঙ্গে জড়িত ছিল, কিরকম ভাবে জড়িত ছিল। পুলিশ সমস্ত এসে গেছেন, পুলিশ সমস্ত জানেন, পুলিশ এখানে টোটাল ফোর্স এসছেন, এলাকা ঘিরে দেওয়া হয়েছে এবং তারা সরেজমিনে দেখছেন এবং দেখার পর সঠিকভাবে পুলিশ আইডেন্টিফাই করতে পারবে যে কারা মার্ডার করেছে, কি করে এসেছে, কোথা থেকে এসে সেটা জানার পরে আমরা সঠিকভাবে বলতে পারবো। এবার আবহাওয়ার খবর দেবো, কারণ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণের 8 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। কমলেশ আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। কমলেশ, বৃষ্টি তো হচ্ছে ঝেঁপে ঝেঁপে, ঠিক কি বলা হচ্ছে? এটা কি বর্ষার শেষ স্পেলের বৃষ্টি? না দেখো, বর্ষা এই মুহূর্তে গোটা রাজ্যেই বেশ সক্রিয়। এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং কমলা সতর্কতা জারি রয়েছে। এর বাইরেও দক্ষিণবঙ্গে আরো বেশ কিছু জেলা যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাতেই আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি কম হওয়ার একটা ইঙ্গিত ছিল, যদিও আবহাওয়াবিদরা বলছেন যে আগামীকাল সকাল পর্যন্ত উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী থেকে চরম ভারী বর্ষণ, অর্থাৎ কোনো কোথাও জায়গায় একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে অনেক নদীতেই জলস্ফীতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে, কারণ সিকিম, ভুটান থেকেও জল নেমে আসছে। এই সপ্তাহে আরো বৃষ্টি হবে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ কমলেশ। ঠিক যেই জায়গাটা থেকে শেষ করলো আত্রেয়, সেই জায়গা থেকে আমরা শুরু করব উত্তরবঙ্গের অবস্থা। ভয়ানক অবস্থা, কারণ ইতিমধ্যেই সেখানে দুর্যোগ শুরু হয়েছে। মুষলধারে বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে পাহাড়ি নদীগুলি। জলমগ্ন আলিপুরদুয়ারে, কালচিনি, হ্যামিল্টনগঞ্জ। এই মুহূর্তে মালবাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রনি। রনি, গোটা উত্তরবঙ্গের অবস্থায় ভীষণ খারাপ। আলাদা করে তোমার এলাকার কি অবস্থা? দেখো, আলিপুরদুয়ার জেলা রয়েছে কালচিনি, বিশেষ করে হ্যামিল্টনগঞ্জ এবং কালচিনি, এই দুই এলাকায় ব্যাপক গতকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তাতে জলস্রোত প্রায় 500টি বাড়ি এবং রাস্তার উপর দিয়ে এক প্রকার জলের স্রোত বইছে। দেখলে মনে হবে যেন রাস্তা নদীতে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের কর্তাদের দেখান জানে এমনটাই অভিযোগ এবং বিশেষ করে পাহাড়ি ভুটান পাহাড়ে জেরে জল বেড়েছে। কালজানি, তিস্তা, তোষা, রায়ডা, শঙ্কর এই সমস্ত নদীগুলিতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তবে এখন বৃষ্টি কিছুটা কমেছে। যদি অতি ভারী বৃষ্টি আবার শুরু হয় তাহলে কিন্তু অবস্থার অবনতি ঘটবে এবং সেই এলাকায় গত 1973 সালে বন্যায় প্লাবিত হয়েছিল আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ এলাকা, সেই এলাকায় জলমগ্ন হয়ে পড়তে পারে বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতির দিকে নজর রাখো রনি, কারণ পূর্বাভাস সেরকমই রয়েছে যে উত্তরবঙ্গে এখনো ভারী থেকে অতি ভারী বা চরম ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারে, কালচিনি, হ্যামিল্টনগঞ্জের ছবি দেখছেন যে সেখানে ভয়ানক অবস্থা। তো আগে এরকম বন্যার কোনো সমস্যা ছিল না, মোটামুটি 6-7 বছর আগে। কিন্তু জলের যে ন্যাচারাল ফ্লো, ওই ফ্লোটা ডিমা বাগানের কোম্পানি ওটা বাধিত করে ফেলছে, ওটা বাঁধ করেছে। আর বাঁধ করার জন্য ওর কারণে পানির যে ফ্লোটা আছে ওখানে যেতে পারছে না। তারপরে এখানে গোদাম লাইনেটা জাম হয়েছে জলটা। এই যে বৃষ্টি যে আসতেছে, এখন আমাদের এখানে একটা নালা আছে,
নালা এই জলটাকে অ্যাবজর্ব করতে পারতেছে না, তার জন্য নালা থেকে ওভারফ্লো হয়ে জল যত ওভারফ্লো হচ্ছে সব জল গ্রামে যাচ্ছে। আর এই ওভারফ্লো হওয়ার কারণ আছে এই জল যেদিকে যাইতো সেদিকে বিনা এখন বাঁধ করে আছে, ওই যে বাঁধ দেখতে পারেন আপনার, ওই বাঁধ জন্য জল এদিকে যেতে পারতেছে না, আর ওই নালা থেকে ওভারফ্লো হয়ে গ্রামে জল যাচ্ছে। যখন থেকে এই নতুন রাস্তাটা হয়েছে তখন থেকে আমাদের বাড়িতে দোকানে দেখতে পাচ্ছি তো ওইখানে জল ঢুকে যায়। আমরা রাত্রেবেলা যখন দেখি হেভি বৃষ্টি যখন হচ্ছে তখনই আমরা প্রিপারেশন করে থাকি, দোকানে সব কিছু মেশিনপত্র আছে সব ভিজে যায়, আমরাও বাড়ি অবধি সব জল ঢুকে যাচ্ছে। এবার এই প্রতিবার হচ্ছে এরকম? হ্যাঁ, প্রতিবার এরকমই হচ্ছে, প্রতিবার আমাদের এটাই সমস্যা থাকে। আমি তো উনি ঢুকে বললাম, স্যার আমি কিন্তু মোবাইল আর এসব বেল্ট ব্যাগ নিয়ে চলে এসেছি, এগুলো খুলে আসা উচিত ছিল। আনলাম কেন? বললো না এগুলো তো ওখানে সব খুলিয়ে নিত। তো এই নিয়মটা আমি বুঝতে পারলাম না। এতই যদি সন্দেহভাজন হয়ে থাকে রোগীর পরিবার সাংসদের কাছে বা ডাক্তারবাবুদের কাছে সেবাশ্রয়, তাহলে এটাকে সেবা বলা হয় না, আশ্রয় তো নই। আশ্রয় কথাটার মানে হচ্ছে আমরা মনে করি যারা আমাদের বিচারধারার চিন্তাভাবনা করেন যে অতিথির রূপে তাকে দেখতে হবে। আর আমাদের সনাতনীরা অতিথি দেবো ভব বলি, তো অতিথিকে আমরা দেবতা মনে করি। তার মোবাইল ফোন নিয়ে বাইরে রাখা, পেন বাইরে রাখা, মানি ব্যাগ বাইরে রাখা, বেল্ট বাইরে রাখা, সংঘাত করতে তো কেউ ঢুকছে না। অবাক লাগলো। পুরোটাই সরেজীবনে আমি দেখেছি। তদন্ত শুরু হয়ে গেছে, আরও তদন্ত গাঢ় হবে। তদন্তের তলানিতে যা যা আমরা তথ্য এবং প্রমাণ পাব, সেই নির্যাসটুকু আমরা আমাদের যে তদন্তকারী সংস্থা সেবাশ্রয় তদন্ত করছে হাতে তুলে দেওয়া হবে, যথাযথ বিচার দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন, একদম স্পষ্ট অক্ষরে লিখেও দিয়েছেন যে যারা যারা বিচারের জন্য আবেদন করেছেন সেবাশ্রয়ের ব্যাপারে, সেবাশ্রয়ে যে পরিকাঠামো ছিল সেগুলো সন্দেহজনক। সেখানে আলট্রাসোনোগ্রাফি মেশিন নিয়ে যাওয়া হয়েছিল বিনা অনুমতিতে, এক্স রে মেশিন নেওয়া হয়েছিল রেডিয়েশন সেফটির অনুমতি ছাড়া। এগুলো কারা করেছে, কবে করেছে, কোথায় কোথায় গিয়েছিল, সব নিরিখে আমরা বিচার করব। যা যা জিনিস পাবো তথ্য প্রমাণ তার তদন্ত হবে, এবং যেখানে যেখানে যেরকমভাবে আইনত বিচার দেওয়া উচিত সেগুলো দেওয়া হবে। আমার দেখে মনে হলো লেখাটা যে এ কোয়াকও হতে পারে, মনে হলো না পাশ করা ডাক্তার। কোনো কারুর সই নেই, প্রথম কথা। যারা লিখেছে কারুর সই নেই। রেজিস্ট্রেশন বা লাইসেন্সিং অথরিটি কে এবং রেজিস্ট্রেশন নাম্বার কি সেটা দূরের কথা, ডাক্তারবাবুর সই নেই। কতগুলো ওষুধের নাম লেখা, বড় লিফলেট হয়েছে। লিফলেটের প্রথম পাতা এবং শেষ পাতা এবং ভেতরের পাতা সবই তো ভগবানের মতো বড় চেহারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার থেকে একটু ছোট চেহারায় মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বুকলেটটা দেখে মনে হলো যে ওনারা তো এটাকে ছাপিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার চেহারাটা ছোট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেহারাটা বড়। আমরা ওনার কাছে লিফলেট আছে, দেখেও নিতে পারেন, প্রেসক্রিপশনও সব ওরকম। তো আমার দেখে মনে হলো না কোনো ডাক্তারবাবু সই করবে না, হতে পারে না, সই করে সবাই। আমরা ছোটোখাটো ফাইলেও ইনিশিয়াল দিই। অবাক লাগলো। এখানে তো একটা চিকিৎসকদের টিম কাজ করেছিল, তাদের সঙ্গে কি পুরো টিমের লিস্ট আমার কাছে পাঠিয়ে দিন, আপনাদের কাছে সবার কাছে থাকবে, দয়া করে পাঠান, আমাদের সুবিধা হবে। বিভিন্ন চিকিৎসকদের ছবিও সেখানে ছিল, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই ফুটেজগুলো তো সংবাদ মাধ্যমকে বলে বলে শারদত্ত মুখোপাধ্যায় হাঁপিয়ে গেল লাস্ট 96 ঘন্টা। সংবাদ মাধ্যম কি খালি খবর চায়, না সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে মানুষকে, জনগণকে সুবিচার দিতেও চায়? যদি সংবাদ মাধ্যম সুবিচার দিতে একনিষ্ঠভাবে চায়, তাহলে সংবাদ মাধ্যম, সাংবাদিক, পত্রকার, জার্নালিস্ট, মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক, ভিজুয়াল সবেতে হাত জোড় করে স্বাস্থ্যমন্ত্রী বলছে এগিয়ে আসুন, সমাজকে বাঁচান, রুগীগুলোকে বাঁচান, দোষীদের দোষী সাব্যস্ত করতে আমাদের পাশে আসুন, সহযোগিতা করুন। সংবাদ মাধ্যম এখনো সাড়া দেয়নি। আবারও হাত জোড় করে বলছি, সেবাশ্রয়ের সঙ্গে আরো বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল অতীত উত্তরবঙ্গ লবি এবং আরো একজন নির্দিষ্ট একজন চিকিৎসক আমাদের নামই ডক্টর এসপি দাস। আমাদের নাম নিতে আমার আগেও পিছপায়নি, এখনও নয়। রেখে টেকে বলবো কেন?
পেটে গুড়গুড় গুড়গুড় করবে, ও করবেন না। কি ব্যবস্থা মানে আরো কি এরকম এসপি দাস একটি ভদ্রলোক, যিনি কোনোদিন স্বাস্থ্য বিভাগের সঙ্গে কোনো রকমভাবে অফিসিয়াল লিঙ্ক ছিল না, কিন্তু উনি বকলমে স্বাস্থ্য দপ্তর চালাতেন, বকলমে উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। উনি নাকি শনিবার সন্ধেবেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহে থাকতেন এবং ওখান থেকে এখানকার আধিকারিকরা এখন বলে শনিবার ইভিনিংয়ে ওরা তটস্থ থাকতো। মানে এই শুরু হলো স্বাস্থ্য দপ্তরের কাজ, কেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী শনিবার দিন সন্ধ্যাবেলা সব অর্ডার দিতেন। এই রোগীটির প্রেসক্রিপশন তো দেখলেন এবং কথাও বললেন, কোন কোন জিনিসগুলো আপনার অনেক কিছু জিনিস চোখে পড়লো, চোখে পড়ার মতো অনেক কিছু আছে, যেহেতু এটার তদন্ত সাপেক্ষ, ঠিক সময় আমি বলবো। প্রেসক্রিপশন যথাযথ নয় বললেন আপনি, মানে মানে একজন চিকিৎসক হিসেবে আপনার কোন জিনিস যথাযথ নয়? প্রথম কথা হচ্ছে প্রেসক্রিপশনে একটা লিখতে হয় যে কী অসুবিধা লোকের, কেন এলো রুগীটা, কী কী তার সিমটম, সেটা লেখা নেই। কে দেখলো সেটা লেখা নেই, সই সেটাও নেই। এবার কি এরপরের ধাপ? আমরা সব কাগজ ওনার ফটোকপি করে জমা নিচ্ছি, উনি কমপ্লেন জমা দিচ্ছেন, উনি আছেন বাইরে, কমপ্লেন জমা পড়লে যথাযথ আমরা ব্যবস্থা নেব।